এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে এসেছে আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই, সে এই জীবনে তোকে ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্র্যাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটাই তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কিশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্র্যাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো, তাই আহামরি সুন্দর লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ হওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নাই। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক, মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো একদমই না। ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো, তানভীর নিজে বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেন্দিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে, নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কলই রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখত তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সবসময় বন্যার পিছনেও লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরো দুজন বান্ধবীও আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। এদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আম্মু আর মেঘের আম্মু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালোভাবে চেনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু হয়। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রু যুগল শিথিল হয়ে যায়। অমর্ত্য চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে ওঠে আবিরের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে।
অবাক মস্তক দেখলো একবার, কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়ভীত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট স্বল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ডে স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে। সাবেগে হাঁটা দেহ সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠেছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গম্ভীর জড়তা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনছ? এই কথাই হুঁশ ফিরে অষ্টাদশী। কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা তার আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশহীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আবির, আমার বাইক কেনার ইচ্ছা ছিল, তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষিদ্ধ? এবার প্রশ্নটা মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটেছিল তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুটো ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? রাগান্বিত স্বরে প্রশ্নটা করলেন আলী আহমেদ খান। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন, গাড়িতে চলাচল করা আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শোনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজি দেখাক না কেন, সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শোনার চেষ্টা করছে মেঘ। আব্বু চাচু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশুনো করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পা দিতে নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, হে লাভলি ভিউয়ার্স, আমি মেঘলা। এতক্ষণ আমার কণ্ঠে আপনারা গল্পটি শুনছিলেন। আমার কণ্ঠে আপনাদের গল্পটি শুনতে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কণ্ঠে গল্পটি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।